হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। মৌমিতার ডেলি ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি। সাথে থাকো, পাশে থাকো। আর আমার চ্যানেলটি নতুন আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে মিভানকে ব্রাশ করতে দিয়েছিলাম। ও ব্রাশ করতে করতে আমি চা বসিয়ে নিয়েছি, ও যেন ব্রাশ করে চাটা খেতে পারে। তো এরই মাঝে মিভানের পাপাও চলে গেল। এখন আমরা দুজন আছি বাড়িতে, কোনো ব্যাপার না। সারাদিন এখন আমরা দুজন একসঙ্গে কাটাবো। দেখা যাক কী কী করি আর কী কী করবো না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, পাশে থাকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো এখন চা হয়ে গিয়েছে, মিভানকে আমি চাটা খাইয়ে দেব, তারপরে ওকে একটু পড়তে বসাবো। পড়তে বসিয়েছিলাম, তো হঠাৎ করে দেখি ও এনটা লিখে ফেলেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুদিন আগে আমি ওকে পড়তে বসাতাম বেশ নিয়মিতভাবে, তো মাঝে কিছু প্রবলেমের কারণে ওকে আমি টাইম দিতে পারিনি। হ্যাঁ, ওটা আমারই দোষ ছিল। তো যাই হোক, আবার স্টার্ট করেছি পড়তে বসানো। একটু 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 করে পড়তে পড়তে হয়তো অভ্যাসটা হয়ে যাবে। তো বেশি চাপ দেওয়া যাবে না, যেহেতু একদমই ছোট। ও আনন্দ ফুর্তিভাবে যতটুকু করতে পারবে ততটুকু শেখাবো। তো দেখা যাক কদিন লাগছে ওর লেখাটা শিখতে। তবে আমি তোমাদের সঙ্গে প্রায় জিনিসই শেয়ার করতে থাকবো। তো এরপরে আমি ওই আলুর পাঁপড় করবো ভাবছিলাম কয়েকদিন যাবত। তো পাঁপড়টা আজকে করে নেব। তো প্রথমে খোসা ছাড়িয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে আমি নিয়ে এসেছি জল ছাড়িয়ে। তারপরে একটু জল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে লবণ দিয়েছি, আর তার মধ্যে আলুগুলোকে একটু ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটিয়ে নিলেই দেখতে পাবো যে ভেঙে ভেঙে যাওয়ার আগের মুহূর্তে, হ্যাঁ বেশি সেদ্ধ করা যাবে না, তো হালকা সেদ্ধ হলে সেটাকে তুলে নিতে হবে ভাপ দেওয়ার মতন। তো সেটাকে জল ছাড়িয়ে নিয়ে আমি রোদ্রে দিয়ে দেব। রোদ্রে দেওয়ার সময় সবথেকে যেটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা পাঁপড় যেন একটা একটাভাবে শুকাতে দেওয়া হয়। আলাদা আলাদাভাবে শুকাতে দিলে শুকানোর পরে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, তা পাঁপড়গুলো খুব সুন্দর হবে খেতে। আর যদি একটার সঙ্গে আরেকটা লেগে থাকে তো ভাজার সময় সেটা ভালোভাবে ভাজা হয় না, আর খেতেও ভালো লাগে না। তো চেষ্টা করবে যখন শুকোতে দেবে তখন একটা একটা করে যেন শুকোতে দাও। তো পাঁপড়গুলো আমি একটা একটা করে ভালোভাবে শুকোতে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর পর এসে দেখতে হবে যে তলায় যেন কোনো জল না জমে থাকে, তাহলে ভালোভাবে শুকোবে না। তো একটু পরে উল্টে দিতে হবে পাঁপড়গুলো একটা একটা করে আবার। তো এটাই কাজ, যে আর কোনো কাজ নেই তেমন, শুধু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিলেই ব্যাস, আজকের দিনটা যদি এইভাবে দেওয়া হয় তো কাল থেকে ওটা এমনি মেলে দেওয়া হবে, আর কোনো ব্যাপার না। তো এরই মাঝে আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোই আমি কেচে সেগুলো রোদ দিয়ে দিচ্ছি। আজকের রোদটা খুব ভালো আছে। আর হ্যাঁ, তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আর অবশ্যই খেয়াল রাখবে যেন আবহাওয়াটা খুব ভালো থাকে। ঝলমলে রোদ থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর যদি ভালোভাবে রোদ না পায় তবে পাঁপড়ে গন্ধ হতে পারে। অনেকে আবার হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পাঁপড় তৈরি করে। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই সেটাও ট্রাই করতে পারো। সেটার জন্য তোমাকে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণের সঙ্গে গরম জলে ফোটাতে হবে। পাঁপড়গুলো শুকানোর পরে একদিন ভেজে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরই মাঝে মিভানকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। তো স্নান করে ওকে একটু ল্যাপটপটা চালিয়ে বসতে দিলাম যে কার্টুন দেখো একটু, আমি রান্নাটা একটু কমপ্লিট করে নিই, যেহেতু ওকে খেতে দিতে হবে এক্ষুনি। তো গরম গরম রান্না করে আমি গরম গরম ওকে খাইয়ে দেবো। তো ওর জন্য আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম, তাই জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। এইভাবেও আলু সিদ্ধ ভাত পছন্দ করে ঘি দিয়ে।
ঘড়ি কাটায় এখন বাজে প্রায় 2:30। তো এখন আমি সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। এখন করছি তার একটাই কারণ, মিভানকে খেতে দিতে হবে এখন, ওর জন্য রান্না বসাতে হবে, প্লাস আবার ইফতারের পরে ওই রান্নাবান্নার প্রতি একদম ইচ্ছা করে না। তো এখন এই অবস্থাতে রান্নাটা করে নিলে সব থেকে ভালো হয়। মিভানের খাওয়াটাও এখন হয়ে যাবে গরম গরম, প্লাস আমার রান্না বান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে রুটি বানাতে হবে আবার, তো এর মাঝে ওকে খাওয়াতে হবে, তো অনেকটা টাইম নষ্ট হয়ে যায় এর মাঝে। সবাই সাধারণত বিকেলবেলাতেই রান্না করে, কিন্তু যেহেতু আমার ছোটো বাচ্চা সেহেতু বিকেলবেলা আমার সম্ভব না, তাই এখনই রান্নাবান্না কমপ্লিট করে রাখতে হবে। তো এর মাঝে মিভান আসছিলো, আমি যেহেতু মিষ্টি কুমড়ো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব, তো ওর মধ্যে থেকে মিভান মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছিল, ও খাবে সেই কারণে আর খেলা করবে। তো কিছু করার নেই, ছোটো বাচ্চা থাকলে এমনটা করবেই। তো যাই হোক, ও করছে ওর মতো, খেলুক, আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তো এর মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিলাম, রান্নাটা হতে থাকুক, এর মাঝে আমি মিভানকে খাইয়ে দিয়ে আবার চলে আসবো রান্নাটা হতে হতে। যেসব বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বুঝবে একমাত্র আমার কষ্টটা। ছোট বাচ্চা থাকলে টাইম মতো খাওয়ানো, তাকে মেনটেন করা সব রকমভাবে, সেটাই বড় কঠিন। আর আর অনেক বাচ্চা তো আছে যারা খেতে চায় না। আমি ভাবি সেই সব বাচ্চার মায়েদের কী অবস্থা হয়, যেসব বাচ্চারা খেতেই চায় না একদমই। তো খুবই খারাপ লাগে। বাচ্চা যদি ঠিকঠাকভাবে খায় তবে মায়েদের সবথেকে বড় শান্তি, সারাদিনের ঝামেলাটা মনে হয় শেষ হয়ে গেল। একবার যদি খেয়ে নেয় তারপরে আমরা 2 ঘন্টা অন্তত পক্ষে নিশ্চিন্তে থাকতে পারি যে না, বাচ্চাটা ঠিকঠাকভাবে খেয়েছে, এবার আমি বাকি কাজগুলো করতে পারবো। অথচ যেসব বাচ্চারা একদমই খেতে চায় না, তাদের কথা চিন্তা করলে একেতেই মাথা খারাপ হয়ে যায়। আমার আগের ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই প্লিজ তোমার নেক্সট ভিডিওতে আমার নামটি নিও। তো স্নেহা দিদিভাই, তুমি কোথায় থেকে আমার ভ্লগটি দেখছো অবশ্যই নেক্সট কমেন্টে জানিও, আর তুমি কেমন আছো এটাও জানিও। তো এরই মধ্যে মিভানের প্রায় খাওয়া শেষ হয়ে আসছে, আর যে শেষের যে কটা থাকে ভাত, ওই কটাও খেতে চায় না কোনো দিনই। আর এটাই বড় মুশকিল বাচ্চার মায়েদের জন্য, যে বাচ্চা খেতে চায় না, শেষের কটা খাওয়ানোর জন্য বড় মুশকিলে পড়তে হয়। তবে যাই তাই করে আমি এই তো ওকে শেষ খাবারটা খাওয়াচ্ছি, ও খেতে চাইছেই না কোনোভাবে। তো তোমাদের বাচ্চাদের সঙ্গেও কি এরকম হয়, আর তোমরা কিভাবে এটাকে মেনটেন করো এটা জানিও। তো যাক, ফাইনালি ও শেষ করে দিয়েছে থালার ভাত কটা। আর এর থেকে আনন্দের মনে হয় কোনো কিছু হতে পারে না, যে বাচ্চা পুরোটা কমপ্লিট করেছে খাওয়া। তো ওকে খাইয়ে দিয়ে যে থালা বাসন কটা আমি মেজে নিয়েছিলাম, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, তারই মাঝে আমি রুটিটা করতে শুরু করলাম। রুটি যেহেতু করতেই হবে তো এখন করে নেওয়াই ভালো। আর বিকেল হয়ে এসছে, আর রান্না মোটামুটি হয়ে এসছে। ওই তরকারিটা আমি আর একটা তরকারি বসিয়েছি ওই সাইডে, তো ওটা হতে হতে আমি এদিকে রুটিটাও কমপ্লিট করে নেব। এই যে নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষগুলোকে দেখে তুমি নিজেকে কষ্ট দাও, এটার জন্য দায়ী কে? অবশ্যই তুমি নিজে। আমরা যে অন্যদের দেখে মনে করি যে অন্যরা অনেক ভালো আছে, সেটা দেখে আমরা নিজেকে কষ্ট দিতে থাকি। এটা বলে যে আমাদের জীবনে এত সমস্যা, আমাদের জীবনে এত কষ্ট, আমাদের জীবনে এত দুঃখ, আমাদের জীবনে এত বাধা, এত বিপদ। তোমার মনে হয় ফিল্টারের এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ তার নিজের জীবনের সঠিক তথ্যটা তোমাকে দেবে? সোশ্যাল মিডিয়ার এই জেনারেশানে যেখানে সমস্ত কিছু ফিল্টার অ্যাভেলেবেল, সেখানে সমস্ত কিছু এডিটিং অ্যাভেলেবেল, সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে মানুষ তার জীবনের জেনুইন জিনিসটা তোমাকে দেখাবে? সেখানে মনে হয় মানুষ নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে?
সেখানে মনে হয় মানুষ তার নেগেটিভিটিগুলোকে তোমার সামনে তুলে ধরবে? এটা কি মনে হয়? তাহলে কেন? মানুষের দেখানো জিনিসগুলোকে দেখে তুমি নিজেই নিজেকে কষ্ট দাও, যেখানে তুমি এটা জানো যে এটার মধ্যে কত মিথ্যে লুকিয়ে আছে। এই জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি বাইরেরটা দেখে কাউকে দেখে এটা ভেবে নাও যে সে ভালো আছে, তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বাস করছো। মানুষ ভালো আছে এটা দেখাতে চায়, ভালো থাকতে খুব কম মানুষই চায়। বিশ্বাস করো, ভালো থাকতে ভীষণ কিছুর প্রয়োজন পড়ে না। আমি এটা বিশ্বাস করি আর আমি এটা প্রায়ই বলি যে ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু ভালো আছি এটা দেখাতে গেলে অনেক কিছুর প্রয়োজন পড়ে। কাউকে দেখে এটা ভেবে নিও না সেই মানুষটা ভালো আছে। কাউকে ভালো থাকতে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না। নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষদের দিকে তাকিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না। যাদেরকে দেখছো, যাদেরকে দেখে তুমি ভাবছো সেই মানুষগুলো ভালো আছে, আসলে কি তারা মানুষগুলো ভালো আছে? বাস্তবে কি সেই মানুষগুলো ভালো আছে? এই অভ্যাসগুলো ছেড়ে দাও। নিজেই নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করে নাও। শুরুতে তোমাকে বলেছিলাম না যে তুমি যদি তোমার জীবনটাকে একটা পরিবর্তন করতে পারো, তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। জানো সেই অভ্যাসটা কি? যদি তুমি দেখো তাদের দিকে যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যদি তুমি দেখো তাদের দিকে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, তাহলে তোমার জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না। যেগুলো মিথ্যা বলে মনে হয়, বিশ্বাস করো এমনও হতে পারে সেই অভিযোগগুলি করার জন্য তোমার নিজের উপর লজ্জা হবে। এই পৃথিবীতে মানুষ কত ধরনের সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে, মানুষ কত ধরনের সমস্যার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে, সেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে। জীবন যদি তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, তাহলে ঘুরে এসো কোনো হসপিটাল থেকে, ঘুরে এসো কোনো হসপিটালের এমার্জেন্সির সামনে থেকে। দেখে এসো ক্রিটিক্যাল পেশেন্টকে। জীবনের বেশিরভাগ অভিযোগগুলি দূর হয়ে যাবে। যারা নিজের মৃত্যু কামনা করে, আমার মনে হয় তাদের জন্য একটা ভালো শিক্ষার জায়গা হলো হসপিটাল। কারণ হসপিটালে গেলে তুমি দেখতে পাবে মানুষের বেঁচে থাকার লড়াইটা কত কঠিন। এই যে তুমি নিজের মৃত্যু কামনা করো, তুমি যখন হসপিটালে যাবে দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত কঠিন লড়াই লড়ছে। তুমি যে কতটা স্বাধীন জীবন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না। এটা তুমি কখন উপলব্ধি করবে জানো? এটা তুমি তখনই উপলব্ধি করতে পারবে যখন তুমি কোনো কারাগার, তুমি কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। একজন মানুষের জীবনে স্বাধীনতা কতটা প্রয়োজনীয় সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন কোনো কারাগার, যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে। এই যে হসপিটাল, এই যে জেলখানা, এই যে কবরস্থান, এগুলো আমাদেরকে শেখায়, অনেক কিছু শেখায়। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠটা শিখিয়ে দিয়ে যায়। আবারও বলছি, তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না যারা দেখায় যে তারা ভালো আছে। এই পৃথিবীতে কেন জানি না মনে হয় আজ এটা একটা প্রতিযোগিতা হচ্ছে যে মানুষ দেখাতে হবে, এটার জন্য মানুষকে দেখায় আমি সুখে আছি, আমার জীবনটা সুন্দরভাবে কাটছে, ভালো আছি এটা দেখানো, আর ভালো আছি এটা উপলব্ধি করতে হবে। প্রকৃত অর্থে যাদেরকে আমরা দেখি যে মানুষটা কত ভালো আছে, মানুষটা কত সুখে আছে, মানুষটা কত সুন্দর জীবন কাটাচ্ছে, হতে পারে তার জীবনের সমস্যাটা তোমার জীবনের সমস্যা থেকে অনেক বেশি। কারণ হাসিটা খুব সুন্দর তার মানে এই না যে হাসির মধ্যে কোনো দুঃখ লুকিয়ে নেই। প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে। তুমি অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করছো, ঠিক আছে, কিন্তু কাদের সাথে তুলনা করছো? যারা ভালো আছে এটা দেখাচ্ছে তাদের সাথে। তোমাকে তুলনা করতে বারণ করা হচ্ছে না, তুলনা করতে হয় করো, তবে তুলনা করো তাদের সাথে তোমার আশপাশে যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে, যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে। আবারও বলছি, সোশ্যাল মিডিয়া এই জেনারেশনে
ফিল্টারের এই জেনারেশানে অন্যদের সাথে নিজেকে তুলনা করো না, নিজেকে কষ্ট দিও না, নিজেকে গুছিয়ে নাও, নিজের অনুভূতিটাকে বোঝো, নিঃসন্দেহে তুমি ভালো থাকবে। মানুষের জীবনে অভাবটাও থাকার দরকার আছে, কারণ অভাব থাকলে মানুষের স্বভাব পরিবর্তন করে ফেলে। যখন তোমার অভাব থাকবে তখন তোমার পাশে কেউ থাকবে না, এটাকে একসেপ্ট করো। তোমার খারাপ সময়ে মানুষ তোমার পাশে থাকবে, এটা এক্সপেক্ট করো। যদি সত্যি খারাপ সময়ে তোমার সঙ্গ দেয় তাহলে ভালো সময়ে তাদেরকে ভুলে যেও না। সাধারণত কি ঘটে জানো, যখন তোমার জীবনে খারাপ সময় আসবে, যখন তুমি সব থেকে কঠিন সময় অতিক্রম করবে নিজের জীবনে, তখন দেখবে মানুষ তোমাকে নিয়ে কত সমালোচনা করছে, কত সফল এক্সাম্পল হিসেবে ব্যবহার করছে, যারা জীবনের অনেক কিছু অর্জন করেছে। কারণ তুমি তো কিছু অর্জন করতে পারোনি, কিন্তু আমার একটা ধারণা আছে, আমি এটা মনে করি যে কারোর বর্তমান অবস্থান থেকে ভবিষ্যৎ চিন্তা করা উচিত নয়, তার ভবিষ্যৎ প্রেডিক্ট করা উচিত নয়। কারণ এই পৃথিবীতে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে। আমি যে এত কিছু বলি এর বেশিরভাগই আমার জীবনের উপলব্ধি, আর আমি মনে করি তোমার জীবনেও এমন কিছু উপলব্ধি আছে, তুমিও তোমার জীবনে এমন কিছু উপলব্ধি দেখেছো, এমন কিছু অনুভব করেছো। খারাপ সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কঠিন সময় তো প্রত্যেকটা মানুষের জীবনেই আসে, কিন্তু সব থেকে কষ্টদায়ক জিনিসটা কি জানো, যখন আপন মানুষগুলো দূরে ঠেলে দেয় অবহেলা দিয়ে। ওই যে অবহেলা আর ওই যে যন্ত্রণাদায়ক কথাগুলো সারা জীবন মনে থেকে যায়, ওই মনের একটা কোণে আটকে থাকে। মানুষের কথা জানো তো, একবার মুখ থেকে বেরিয়ে গেলে না সেটা হয়তো ফেরত নেওয়া যায় না, কিন্তু ওই কথাগুলো আটকে থেকে যায় মনের মধ্যে, আর তার কোনো ওষুধ হয় না। সাধারণত মানুষের ভালো যখন সময় চলে তখনই বন্ধু থাকে, বান্ধবী থাকে, আত্মীয় স্বজন থাকে, ভাই থাকে, বোন থাকে, কিন্তু যখন খারাপ সময়টা থাকে তখন আশেপাশে কেউ থাকে না। তখনই বুঝে নিতে হবে কে আপন আর কে পর, বুঝে নিতে হবে আমার কোনটা আপন আর কোনটা লোক দেখানো। মানুষকে বোঝা সব থেকে বড় কঠিন এই পৃথিবীতে, এর থেকে কঠিন জিনিস হয়তো আর কিছু নেই। তাই তো আমরা ঠকে যাই। তবে ঠকে গেছি, কিন্তু খারাপ তো কিছু করিনি, আমরা কোনো অন্যায় করিনি, আমরা বিশ্বাস করেছি। তাই এগিয়ে যাও, মানুষকে বিশ্বাস করো না, মানুষের উপরে বেশি ভরসা করো না, নিজের উপর বিশ্বাস রাখো আর উপরওয়ালার উপরে অতিম বিশ্বাস রাখো। ভেবে দেখো, সব থেকে খারাপ পরিস্থিতি যখন তুমি কাটিয়ে উঠবে, তোমার সব থেকে ভালো দিন সেদিন থেকেই শুরু হবে। তাই বন্ধুরা, আর ভিডিওটি বড় করলাম না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আবারও দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য বিদায় দাও, টাটা।